হ্যালো স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান। তো আজকে আমরা 4 নম্বর স্কুলটা করাবো। এর আগে 1 থেকে 3 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে তোমাদের, আজকে 4 নম্বর স্কুল। দেখো আমাদের 4 নম্বর স্কুলটা যে আছে শ্যামবাজার এবি স্কুল, গভর্নমেন্ট স্পন্সর। তাহলে আমরা 4 নম্বর স্কুলটা করাবো। দেখো প্রশ্নগুলোতে চলে যাবো। দেখো আমাদের যে প্রশ্নগুলো আছে, প্রথমে হচ্ছে ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা আমরা দেখব কি বলছে। কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো অ্যান্সারটা হবে জল, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো হিমমিশ্র হলো, এখানে হিমমিশ্র যে তৈরি হয় বরফ ও নুনের মিশ্রণ, তাহলে বরফ ও নুনের মিশ্রণকে হিমমিশ্র বলা হয়। এবার 3 প্রশ্নটা দেখো কি বলছে। গ্যালভ্যানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, যেটা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। জিঙ্ক যেটা হচ্ছে জেডএন সংকেতটা, ঠিক আছে, যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, একেই বলা হয় গ্যালভ্যানাইজেশন। 4 প্রশ্নটা দেখো, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে, সেটা হবে আমাদের সি নম্বরটা বজ্রপাত। 5 প্রশ্নটা বলছে কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস নিঃসৃত হয় সেটি হলো কোন গ্যাসটি, তা সেটা হবে আমাদের, এটা হবে সি নাম্বার অপশানটা নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে, এটা হবে আমাদের নাইট্রোজেন ডাই অক্সাইড। 6 প্রশ্নটা দেখো, জলে অ্যামোনিয়া ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো, তো এটা আমাদের আসবে এই যে আমাদের সি নাম্বার তাপগ্রাহী ভৌত পরিবর্তন হবে। এটা যে জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে তাপগ্রাহী ভৌত পরিবর্তন। এবার আমরা 2 প্রশ্নগুলোতে চলে আসবো। দেখো 2 প্রশ্নটা কি বলছে। 2 প্রশ্নটা আমরা দেখে নেব। 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তা দেখো এটা আমাদের করতে হবে, এই যে 100কে তোমরা 100কে 5 দিয়ে ভাগ করে দেবা, তাই না। 100কে এই যে 100 ক্যালোরি তাপকে 5 গ্রাম এই যে জল এটাতে ভাগ করে দাও, এটা কত আসবে 20। তাহলে অ্যান্সারটা আসবে কত ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা কি বলছে দেখো, যেখানে আছে Fe প্লাস Cu2 প্লাস সমান সমান Fe2 প্লাস Cu, যে প্রদত্ত বিক্রিয়ায় কোনটি জারক কোনটি বিজারক। তাহলে এখানে দেখো আমাদের জারক বিজারক দেখাতে বলেছে। তাহলে আমি তোমাদের দেখো এখানে জারক বিজারক দেখাবো। এই যে এখানে আছে আমাদের Feটা, এই যে Feকে আমরা জারক বলবো। এই যে Feটা এখানে আছে, তো Feটা হচ্ছে আমাদের জারক পদার্থ। Feটাকে কেন জারক পদার্থ বলবো, দেখো এখানে Feর সঙ্গে এখানে আমাদের কি হয়েছে, ইলেকট্রন এখানে আমাদের কি হয়েছে, এখান থেকে ইলেকট্রন আমাদের অপসারিত হয়েছে। ইলেকট্রন অপসারিত হলে দেখো এখানে 2+ দেখিয়েছে, মানে ইলেকট্রন কমে গেছে বলে 2+। ওকে, তাহলে ইলেকট্রন অপসারিত হয়েছে বলে আমরা এটাকে Feটাকে কি বলবো, আমরা জারক পদার্থ বলবো। আর Cu2 দেখো Cu2+, এখানে Cu আছে, তাহলে এখান থেকে আমাদের কি হয়েছে, ইলেকট্রন গ্রহণ হয়েছে এখানে, তাহলে এই Cuটা হবে আমাদের বিজারক। Cuটাকে বলবো আমরা বিজারক। তো Fe যে আছে দেখো, Feটা আমরা জারক পেয়ে গেলাম, কারণ এখানে আমাদের কি হয়েছে, এখান থেকে আমাদের ইলেকট্রন অপসারিত হয়েছে। এই যে Fe থেকে Fe2+ ইলেকট্রন অপসারিত হয়েছে। আর এই যে Cu2+ আছে, এই যে Cu2+, এটা আমাদের কী হবে, বিজারক পদার্থ, কারণ এখানে আমাদের কী হয়েছে, এখানে ইলেকট্রন গ্রহণ করেছে। তা দেখো তোমাদের আমি বইতে দেখাবো, পরিবেশ বইতে তোমাদের 97 পাতায় আছে। দেখো আমাদের জারক পদার্থ আর বিজারক পদার্থ। জারক পদার্থ এখানে 3 নম্বর যেহেতু পয়েন্টটা পড়ি আমরা, যে কোনো পরমাণুর, ঠিক আছে, আয়ন বা মূলক থেকে ইলেকট্রন অপসারণিত করে, তার অপসারণ করা, ইলেকট্রন অপসারিত করা মানে হচ্ছে জারক পদার্থ। আর এখানে দেখো কোনো পরমাণু বা আয়ন মূলকে ইলেকট্রন যুক্ত হলো পরে সেটা হচ্ছে বিজারক পদার্থ, আর ইলেকট্রন অপসারণ করা মানে জারক পদার্থ। তাহলে আমরা এখানে দেখেছি, এই যে দেখো এই যে Fe, এখানে Fe2+, তাহলে এখান থেকে কী হচ্ছে, ইলেকট্রন অপসারণ হয়েছে, তাহলে ইলেকট্রন অপসারণ হয়েছে বলে Feটা জারক পদার্থ। আর এখানে Cu2+ ছিল, এখানে 2+ নাই, তার ইলেকট্রন গ্রহণ করেছে। দেখো ইলেকট্রন মানে ঋণাত্মক যখন গ্রহণ করবে তখন কি প্লাসগুলো কমে যাবে, তা প্লাস কমে গেছে, দেখো প্লাস নাই এখানে, তার জন্য ইলেকট্রন গ্রহণ করেছে, এটা যুক্ত হয়েছে ইলেকট্রন। তো ইলেকট্রন যুক্ত হলে আমরা এই যে Cu2+টাকে আমরা কী বলবো, বিজারক পদার্থ বলবো। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা চলে যাব। দেখো
3 নম্বর প্রশ্ন আমাদের বলছে একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক। তাহলে এই অ্যান্সারটা হবে আমাদের, এটা তোমরা লিখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, লিখবা কি পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এর সংকেতটা যদি তোমাদের যদি বলে দিই, এর সংকেতটা লিখবা KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা বলেছে দেখো, এমন একটি পদার্থের নাম করো যার গলনাঙ্ক ও হিমাঙ্কের মান আলাদা হয়। তো এটা হবে আমাদের পিচ। কি লিখবা? পিচ, পিচ। 5 নম্বর প্রশ্ন দেখো, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে লোহাকে ব্যাটারির কোন মেরুতে যুক্ত করতে হবে? তাহলে এটা হবে আমাদের দেখো ধনাত্মক মেরুতে। কি লিখবো অ্যান্সারটা? ধনাত্মক মেরুতে। আচ্ছা, এটা ধনাত্মক হবে না, এটা হবে আমাদের ঋণাত্মক। ঠিক আছে, এটা আমাদের কী হবে? ঋণাত্মক হবে। এটা তোমরা ঋণাত্মক লিখবা, ঋণাত্মক। লোহার উপর নিকেলের প্রলেপ দিতে লোহাকে ব্যাটারির কোন মেরুতে যুক্ত করতে হবে? ঋণাত্মক তোমরা লিখে দেবে। আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি, এই যে ঋণাত্মক। ঠিক আছে, ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত করতে হবে, কারণ তোমাদের জানতে হবে দেখো, এই যে লোহার উপর নিকেলের প্রলেপ দিবে, তা লোহার উপর দিবে, তা লোহাকে আমাদের রাখতে হবে কিসে? লোহাকে রাখতে হবে ক্যাথোডে। তা ক্যাথোড তড়িৎদ্বারটা হচ্ছে আমাদের কি? মাইনাস, যেটা ঋণাত্মক। ঠিক আছে, আর এই যে নিকেল, যার প্রলেপ দিবে নিকেলকে রাখবে অ্যানোডে, তাহলে অ্যানোড হচ্ছে আমাদের প্লাস। তাহলে লোহার কথা বলেছে এখানে, তাহলে লোহাকে লাগবে আমাদের ক্যাথোডে, তা ক্যাথোড বলতে আমাদের ঋণাত্মক। তার জন্য ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত করতে হবে লোহাকে। 6 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তার তড়িৎ বিশ্লেষণের সময় দেখবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব লাইফ সায়েন্সে চলে যাব। ঠিক আছে, এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবো। আমি চলে যাব লাইফ সায়েন্সে। দেখো লাইফ সায়েন্সে দেখো আমাদের 1 প্রশ্নগুলো কি বলছে, এই যে স্মল ফক্স হলো। ঠিক আছে, এই যে স্মল ফক্স আছে, এটা আমাদের সি নম্বর অপশানটা হবে ভাইরাস ঘটিত রোগ। তাহলে স্মল ফক্স ভাইরাস ঘটিত রোগ। এবার 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন করে দিলাম। 2 নম্বর প্রশ্নটা বলছে প্রদত্ত কোনটি মাইনর কার্পের উদাহরণ? সেটা আমাদের বাটা হবে। ঠিক আছে, বাটা হচ্ছে মাইনর কার্প, ছোটো মাছ যেটা বলা হয়। 3 নম্বর দেখো, প্রদত্ত কোনটি মুরগির মাংস উৎপাদনকারী জাত নয়? তাহলে মাংস উৎপাদনকারী জাত নয়, সেটা হবে আমাদের এ নাম্বারটা, লেগ হর্ন। তাই না, এটা অ্যান্সার আসবে। এবার আমরা চলে আসবো 2 প্রশ্নগুলো। 2 প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা বলেছে। কালা জ্বর এর অপর নাম রেড প্লেগ? না, এটা কিন্তু হবে না, তো এটা আমাদের মিথ্যা হবে অ্যান্সারটা। 2 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে আমন ধানই চাষই বেশি হয়? না, এটাও কিন্তু আমাদের মিথ্যা, এটা মিথ্যা। এবার দেখো 3 প্রশ্নটা বলছে পুরুষ মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা? হ্যাঁ, এটা কিন্তু সত্য, যেটা সত্য লিখবা। আমরা চলে আসবো 3 প্রশ্নগুলোতে। দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে, ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। তাহলে এখানে তোমরা অ্যান্সারটা লিখবা, এটা হবে অ্যান্সারটা হবে রাইজোবিয়াম। রাইজোবিয়ামটা, রাইজোবিয়াম লিখবা, রাইজোবিয়াম। এই যে এটা অ্যান্সার আসবে। 2 নম্বর প্রশ্নটা, ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই করা হয়? এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার লিখবা, কম্বাইন হারভেস্টার। ঠিক আছে, কম্বাইন হারভেস্টার। 3 নম্বর প্রশ্নটা বলছে দেখো, যে ড্যাশ ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম পাড়ে, পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে? এটা হচ্ছে পিটুইটারি। কোন ইঞ্জেকশন? পিটুইটারি। তাহলে অ্যান্সারটা তোমরা লিখবা পিটুইটারি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা 4 প্রশ্নগুলো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ আমরা মিলিয়ে লিখব। দেখো 1 নম্বরটা বলেছে পোলিও।
তাহলে পোলিও হবে আমাদের কি ভাইরাস ঘটিত রোগ, এটা আমাদের সিতে যাবে। আর 2,4-D এটা হচ্ছে আমাদের আগাছানাশক, এটা আমাদের ডিতে যাবে। 2,4-D আগাছানাশক। আর হচ্ছে দেখো 2 নম্বর গেল। 3 নম্বর ঘেঁষরুই, এটা হচ্ছে বহিরাগত কার্প, এটা আসবে আমাদের বি নাম্বারে। এবার দেখো আমরা চলে আসবো 5-এর প্রশ্নগুলো। 5-এর 1-এর প্রশ্ন দেখো, NPK সারের পুরো নাম লেখো। তোমাদের বই থেকে দেখাবো, পরিবেশ বই 158 পাতায় তোমরা পেয়ে যাবা। দেখো এই যে আমাদের আছে NPK সার। দেখো তাহলে NPK, N থেকে হচ্ছে আমাদের নাইট্রোজেন, তোমরা লিখবা N থেকে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন দেওয়া আছে এটা N। আর P থেকে হচ্ছে ফসফরাস, P থেকে আমাদের ফসফরাস। আর K থেকে হচ্ছে পটাশিয়াম। তাহলে NPK পুরো নাম আমরা পেয়ে গেলাম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা চলে যাব। দেখো এই যে বলছে 2 নম্বর প্রশ্ন, এপিআরই বলতে কি বুঝো? তোমাদের পরিবেশ বই থেকে 213 পাতায় আমি দেখাবো এপিআরই বলতে কি বুঝো। দেখো আমাদের এই যে দেখো এপিআরই আছে, এই যে দেখো আমাদের এপিআরই বা মধুমক্ষিশালা। তাহলে এটা কি বলেছে এখানে দেখো, মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় মধুমক্ষিশালা বা এপিআরই। এটা তোমরা এখান থেকে অ্যান্সারটা লিখে দেবা। এর পরের প্রশ্ন দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটা বলছি, 2টি ভিটামিনের নাম লেখো যা মুরগির ডিমে পাওয়া যায়। তাহলে এখানে আমরা ভিটামিন এ এবং ডি পেয়ে যাব। তো তোমরা অ্যান্সারটা লিখবা ভিটামিন এ ও ভিটামিন ডি। ঠিক আছে, এই যে ভিটামিন এ ও ভিটামিন ডি। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের ছোটো প্রশ্নগুলো, অবজেক্টিভ প্রশ্নগুলো আমি করে দিলাম। পরের ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।